আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও জাবেদার ৫ নাম্বার পর্বের শুরুতে তোমাদেরকে জানাই অর্জন কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাস ছিল ৪ নাম্বার পর্ব, সেই ক্লাসে আমি লাস্ট উত্তোলন সংক্রান্ত লেনদেন নিয়ে, সেই লেনদেনগুলো জাবেদা কি হবে তা নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের বুঝতে হবে বিক্রয়টা আমরা যে হিসাবে ৫টা শ্রেণী আলোচনা করেছিলাম, সেই ৫টা শ্রেণীর কোন শ্রেণীতে পড়ে বিক্রয়টা সেটা আগে বুঝতে হবে। আমরা ৫টা শ্রেণী কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম ৫টা শ্রেণীর মধ্যে প্রথমে সম্পদ হিসাব, তারপরে ব্যয় হিসাব, তারপরে আয় হিসাব, তারপরে দায় হিসাব, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে আমরা যদি প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য বিক্রয় করি, বিক্রয় করলে আমাদের কাছে কি নগদ টাকা আসে, অর্থাৎ বিক্রয় করলে আমাদের কি হয়, আয় হয় না ব্যয় হয়? যেহেতু একটা পণ্য বিক্রয় করার পরে প্রতিষ্ঠানে টাকা আসে, অবশ্যই কি হয়, আয়। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো পণ্য বা মাল যদি প্রতিষ্ঠান থেকে বিক্রয় করা হয়, তাহলে আমাদের প্রতিষ্ঠানে কি হয়, আয়। আয়টা কি হয়, বৃদ্ধি পায়। আমরা ওই ৫টা শ্রেণীর মধ্যে শিখেছিলাম যদি কখনো আয় বৃদ্ধি পায় তাহলে সেটা কি হয়, ক্রেডিট, আর আয় হ্রাস পাইলে ডেবিট হয়। অর্থাৎ আমরা এখন যে অঙ্কগুলো করব সেখানে যদি পণ্য বা মাল বিক্রয় থাকে, বিক্রয়ের কারণে আমাদের কি হবে, আয় বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি পাইলে যেহেতু ক্রেডিট হয়, এখানে বিক্রয় হিসাবেও তোমরা ক্রেডিট লিখবা। সোজা কথায় শেষ, তুমি যদি অঙ্কে পণ্য বা মাল বিক্রয় দেখো, সবসময় বিক্রয় হিসাব ক্রেডিট লিখবা, কারণ বিক্রয় করলে আয় হয়, আয় বৃদ্ধি পেলেই ক্রেডিট। তাহলে তুমি ডেবিট কি করবা? তার জন্য আমাদের এইখানে ৯টা এন্ট্রি বা লেনদেন লেখা আছে। এই এন্ট্রিগুলো বুঝলেই তুমি বুঝতে পারবা কখন কোন হিসাবটা ডেবিট হবে। বিক্রয় করলে তো বিক্রয় হিসাব অল টাইম ক্রেডিট, তাহলে ডেবিট কি হবে চলো আমরা শিখি। প্রথমেই আমি লিখেছি, দেখো, নগদে পণ্য বিক্রয় করা হলো। পণ্য বিক্রয়ের কথা বলছে, তার মানে বিক্রয় হিসেবে এখানে ক্রেডিট হবে। তাহলে ডেবিট কি হবে, দেখতে হবে আমার প্রতিষ্ঠানের টাকাটা কিভাবে আসছে, অথবা আমি যে বিক্রয় করছি সেটা কিভাবে করেছি। এখানে তো আমাকে বলে দিছে নগদে পণ্য বিক্রয়, অর্থাৎ বিক্রয়টা নগদে হয়েছে, তার জন্য এখানে ডেবিট হবে নগদান হিসাব। তাহলে ১ নাম্বারটার জাবেদা আমরা কি লিখতে পারি, এখানে আমাদের পণ্য বিক্রয় করা হয়েছে, তার জন্য বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আর এটা কিভাবে বিক্রয় করা হয়েছে, নগদ, তার জন্য আমরা এখানে কি লিখব, নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব কি হবে, ডেবিট। আর এইটা কি করা হয়েছে, পণ্য বিক্রয় করা হয়েছে, বিক্রয় করলে আয় হয়, তার জন্য বিক্রয় হিসাব কি হবে, ক্রেডিট। তো ১ নাম্বারটা সহজেই বুঝতে পেরেছো আশা করি। এরপরে আমরা যদি আমাদের বোর্ডের ২ নাম্বার এন্ট্রিটা দেখি, দেখো এখানে কি বলেছে, বাকিতে ধারে অথবা করিমের নিকট পণ্য বিক্রয় করা হলো। বাকিতে মানে তো বাকিতে পণ্য বিক্রয়, ধারে মানে তো ওই বাকিতে বা ধারেই পণ্য বিক্রয়। এটা তোমরা বুঝো, মানে তুমি নগদে পণ্যটা বিক্রয় করো না। এইখানে আবার আমি লিখেছি করিমের নিকট পণ্য বিক্রয়। তোমার মাথায় রাখতে হবে কোনো লোকের নিকট, মানে কোনো নাম দেওয়া আছে তার নিকট বলছে, অথবা কোনো প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে তার নিকট বলছে, তার নিকট যদি পণ্য বিক্রয় বলা হয়, তোমরা সবসময় ধরে নেবা সেটা বাকিতে বিক্রয় করা হয়েছে। কি বললাম, কোনো প্রতিষ্ঠানের নিকট অথবা কোনো নাম, যেমন রহিম, করিম, জব্বারের নিকট এরকম থাকে, তাহলে তোমরা বুঝে নেবা সেটা বাকিতে বিক্রয় করা হয়েছে। তাহলে এখানে কি বলেছে ভাইয়া, পণ্য বিক্রয়। তাহলে পণ্য বিক্রয় করলে আমি কি বলেছি, আয় হয়, তার জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। আর এটা যেহেতু বাকিতে বা ধারে বিক্রয় করা হয়েছে, এই টাকাটা তুমি পাও নাই, পাবা। যার কাছে টাকা পাবা তার নাম হচ্ছে দেনাদার অথবা প্রাপ্য হিসাব। যার কাছে আমরা টাকা পাই তার নাম কি, দেনাদার অথবা প্রাপ্য হিসাব। তাহলে ডেবিট কি হবে, এই যে দেনাদার আর প্রাপ্য হিসাব, এটাই ডেবিট হবে। তাহলে আমরা এটা জাবেদা কি করব, যেহেতু এখানে পণ্য বিক্রয় করা হচ্ছে, পণ্য বিক্রয় করা হয়েছে, তার জন্য
বিক্রয় হিসাব ক্রেডিট, আর এটা ধারে বিক্রয় করার কারণে আমরা যার কাছে টাকা পাবো অর্থাৎ দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, দেনাদার, অথবা এইটা না লিখে তুমি চাইলে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কি লিখতে পারো, ডেবিট। দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব কি লিখতে পারো, ডেবিট। এখন এইখানে যদি কোনো দেনাদারের নাম দেওয়া থাকে তাহলে তুমি সেই দেনাদারের নাম ব্র্যাকেটে দিতে পারো। ধরো আমার এইখানে এই অঙ্কে দেনাদারের নাম কি করিম, তাহলে আমি এখানে লিখে দিতে পারি আমার দেনাদারের নাম করিম, তারপর আমি এখানে ডেবিট লিখতে পারি। আর যদি এখানে শুধু বাকিতে বা ধারে থাকে কোনো দেনাদারের নাম দেওয়া না থাকে তাহলে তুমি দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব ডেবিট এইভাবে লিখতে পারো, তখন তোমার নাম লেখার দরকার নেই। এই অঙ্কে যেহেতু করিমের নাম দেওয়া আছে আমাদের দেনাদারের নাম, তার জন্য আমরা দেনাদার হিসাব করিম ডেবিট লিখবো অথবা প্রাপ্য হিসাব করিম ডেবিট লিখবো। আর যেহেতু এখানে পণ্য বিক্রয় করা হয়েছে তার জন্য বিক্রয় হিসাব কি হবে, ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, আশা করি আমাদের 2 নাম্বার চাবেদাটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর যদি আমি আমাদের বোর্ডের 3 নাম্বার এন্ট্রি দেখি, দেখো এখানে কি বলছে, চেকে মাল বিক্রয় 10,000 টাকা, কারবারি বারটা হচ্ছে 10%। তাহলে এইখানে একটু আগে আমি কারবারি বারটাটা বোঝাই। আমাদের বারটা মানে হচ্ছে যেটা ছাড় দেওয়া হয়। তাহলে কারবারি বারটা কি, কারবারি বারটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট বা পণ্য সেটা লিখিত মূল্যের উপরে যতটুকু ছাড় দেওয়া হয় সেটাই হচ্ছে কারবারি বারটা। আমরা সাধারণত পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বিভিন্ন জায়গায় দেখি 30% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টটাই হচ্ছে মূলত কারবারি বারটা। এই কারবারি বারটা সবসময় ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য থেকে সাথে সাথে বাদ দেওয়া হয়, অর্থাৎ যে পণ্যটা বিক্রয় করে সে বিক্রয়ের সময় ওই বারটা বাদ দিয়ে ক্রেতাকে দেয়, আবার যে ক্রয় করে সে সাথে সাথে তো ওই বারটা বাদেই নিতে পারে, তাই না? তার মানে সবসময় মনে রাখবা এই কারবারি বারটা আমাদের যে লিখিত মূল্য থাকবে পণ্য সেটার উপরে বারটা ধরে যত টাকা বের হবে সেটা বাদে লিখতে হবে। কারণ তুমি এই যে 10%-এর যত টাকা আসবে সেই টাকা বাদ দিয়েই তুমি যে অবশিষ্ট টাকা থাকবে সেই টাকা দিয়ে তুমি পণ্যটা ক্রয় করবা, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে, চেকে মাল বিক্রয় 10,000 টাকা। তাহলে এবার কি করা হয়েছে, মাল বিক্রয় করা হয়েছে, তার জন্য বিক্রয় হিসাব কি হবে, বিক্রয় হিসাব ডেবিট হবে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আর এটা এখন দেখতে হবে এটা কিভাবে বিক্রয় করছে, এটা কিন্তু চেকে বিক্রয় করছে। যখন নগদে বিক্রয় করছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট লিখছি। যখন বাকিতে বিক্রয় করছে তখন কিন্তু আমরা দেনাদার হিসাব অথবা প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখন চেকে যেহেতু বিক্রয় করছে তার জন্য এখানে কি ডেবিট হবে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট হবে। এখন বারটার যে বিষয়টা, এখানে টাকা কত হবে, টাকা এখানে দেখো টাকা বসাতে হবে। এই 10,000 উপরে যদি আমি 10% করি, এই যে 10,000 টাকা এটার উপরে যদি তুমি 10% করো, অর্থাৎ তুমি যদি ক্যালকুলেটর আগে 10,000 উঠাও তারপর গুণ তারপর 10 লিখে শিফট ইকুয়াল টিপ দিলে তোমার এইখানে 10% 1,000 টাকা বের হবে, পার্সেন্ট করার পর 1,000 টাকা বের হবে। এই 10,000 টাকা আমার লিখিত মূল্য আর আমার বারটা হচ্ছে 1,000 টাকা। এই 10,000 টাকা থেকে যখন তুমি 1,000 টাকা বাদ দিবা অবশিষ্ট যে 9,000 টাকা থাকবে এইটাই হচ্ছে তোমার বিক্রয় মূল্য হবে। তাহলে এই জাবেদার টাকা বসাতে হবে কত, 9,000 টাকা। আশা করি তোমরা আমার 3 নাম্বার এন্ট্রিটার জাবেদাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা 4 নাম্বার এন্ট্রিটা দেখি। এখানে কি বলেছে, চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, বাহক চেক বিক্রয় করা হলো, আর চেকটা হচ্ছে কি বাহক চেক। ওকে, আমরা আগে দেখি যেহেতু পণ্য এখানে বিক্রয় করা হয়েছে তুমি অবশ্যই বিক্রয় হিসাব ক্রেডিট লিখবা, কিন্তু এইখানে ডেবিট কি হবে, এই যে চেক থাকলেই কি ব্যাংক হিসাব তোমরা লেখো, তাই না? কিন্তু এখানে একটা
একটা জিনিস আছে এখানে দেখো, চেক বলছে কি, চেক বাহক চেক। এখন আমাদের বুঝতে হবে চেক থাকলে তো আমরা ব্যাংক হিসাব লিখবো, কিন্তু কিন্তু আছে এখানে একটা কিন্তু, বাহক চেক থাকলে আমাদের নগদান হিসাব ডেবিট করতে হবে। কেন? বাহক চেকটা কি? বাহক চেকটা হচ্ছে এমন একটি চেক, যেই চেকটা যে কেউ ব্যাংকে যদি উপস্থাপন করে, ব্যাংক কিন্তু তাকে সাথে সাথে টাকা দিয়ে দেয়। অর্থাৎ বাহক চেকটা প্রায় নগদ টাকার মতো, তুমি ব্যাংকে নিলেই নগদ টাকা পাবা, তাই না? তার জন্য এইখানে যখন চেকের কথা বলবে আর সেটা যদি বাহক চেক বলে, তখন তুমি সেটা নগদান হিসাব লিখবা। তাহলে এখানে পণ্য বিক্রয় করা হয়েছে, এন্ট্রিতে বিক্রয় হিসাব ক্রেডিট, আর যেহেতু এটা বাহক চেকের মাধ্যমে বিক্রয় করা হয়েছে, তার মানে তুমি এটা নগদে টাকাটা নিতে পারবা, চেক জমা দিয়ে নগদ টাকা নিতে পারবা, তার জন্য নগদান হিসাব ডেবিট। ঠিক আছে, তাহলে এটা যাবে কি হবে, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে মনে রাখবা, আমরা দেখো পণ্য বা মাল বিক্রয় করলে প্রত্যেকটা এন্ট্রিতে বিক্রয় হিসাব ক্রেডিট লিখতেছি, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু চেকে বিক্রয় করলে সাধারণত ব্যাংক হিসাব ডেবিট হয়, কিন্তু চেকটা যদি বাহক চেক হয় তখন নগদান হিসাব ডেবিট। এরপরে আমাদের পরের এন্ট্রিতে দেখি, এখানে বলেছে বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো। বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো। এখন পণ্য বিক্রয় করা হলে তোমরা তো লিখবাই বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ বিক্রয় করলে আয় হয়। তোমরা তো জানো পণ্য বিক্রয় করলেই বিক্রয় হিসাব কি হয়, ক্রেডিট। এখন কি বলছে, কোন মাধ্যমে? নগদের তো না, নগদ হলে নগদান হিসাব ডেবিট হইতো, ব্যাংকে বা চেক হইলে ব্যাংক হিসাব ডেবিট, বাকিতে হইলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট। এবার বলছে বিলের মাধ্যমে, অর্থাৎ তুমি টাকা দাও নাই, তাকে একটা বিল দিয়ে দিয়েছো, তাই না? মানে সে তোমাকে একটা বিল দিছে, একটা কাগজ দিছে, তোমাকে টাকা দেয় নাই। যার কাছে বিক্রি করছো সে তোমাকে টাকা দেয় না, কি দিছে, একটা বিল। তাই ওই বিলটা কি, প্রাপ্য বিল। ঠিক আছে, একটা কাগজে লিখে দিছে এই মুখ থেকে আপনাকে টাকা পরিশোধ করবো, এটা কি, প্রাপ্য বিল। তাহলে এখন ডেবিট কি হবে, প্রাপ্য বিল হিসাব। ঠিক আছে, প্রাপ্য বিল হিসাব, এটা কি হবে, ডেবিট। এখানে পণ্য বিক্রয় করছে কোন মাধ্যমে বিক্রয় করছে, বিলের মাধ্যমে, আর এই বিলটা কি, প্রাপ্য, তুমি বিলটা পাও নাই, পাবা, তার জন্য এটা কি, একটা সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে সেটা কি হয়, ডেবিট। এরপরে এন্ট্রির দিকে যদি আমরা তাকাই, 15 নাম্বার, এখানে বলছে 15% ভ্যাট সহ পণ্য বিক্রয় করা হলো। পণ্য বিক্রয় করা হয়েছেই মানে আমরা বিক্রয় হিসাব ক্রেডিট লিখবো এখানে। বিক্রয় হিসাব কি, বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখন এইখানে কি বলছে, পণ্য বিক্রয় করা হয়েছে ভ্যাট সহ। আচ্ছা ভ্যাট সহ বলছে, কিন্তু টাকাটা তো নগদ, তাই না? এখানে আচ্ছা এখানে একটা জিনিস আছে, এখানে তোমার হচ্ছে 15% ভ্যাট সহ পণ্য বিক্রয়। এখন এখানে বুঝতে হবে ভ্যাটটা কি। ভ্যাটটা হচ্ছে আমরা যারা পণ্যটা ক্রয় করি, অর্থাৎ বিক্রেতা যাদের কাছে পণ্যটা বিক্রয় করে, মানে ক্রেতা, এই ক্রেতাদের কাছ থেকে সরকার পণ্যের উপরে কিছু ভ্যাট নেয়, তাই না, ট্যাক্স নেয়। এইটা হচ্ছে, তাহলে এইটা আমরা যারা হচ্ছে পণ্যটা বিক্রয় করে, তারা হচ্ছে ওই ক্রেতাদের কাছ থেকে পণ্যের ক্রয় মূল্যের সাথে ওই ভ্যাটটা নিয়ে নেয়। তাহলে এখানে বলছে পণ্য বিক্রয় করছে ভ্যাট সহ 46,000 টাকা, মানে এখানে যেটা বিক্রয় মূল্য ছিল এই এটার সাথে এখানে ভ্যাটটাও আছে। তাহলে এরকম যদি থাকে, তাহলে আমাদের এখানে আগে ভ্যাটটা বের করতে হয়। এখানে ভ্যাট বের করার নিয়ম হচ্ছে, যদি এরকম বলে যত পার্সেন্ট ভ্যাট বলবে আর যে টাকাটা থাকবে, হ্যাঁ যদি ভ্যাট সহ বলে যত পার্সেন্ট ভ্যাট বলবে আর যে টাকাটা থাকবে সেটা দিয়ে কিভাবে বের করবা, প্রথমে যে টাকাটার কথা বলবে, এখানে 46,000 টাকা বলছে, সেই 46,000 টাকা লিখবা। এরপর যত পার্সেন্ট বলবে 15%, সেই 15 উপরে গুণ করবা আর নিচে 115 দিয়ে ভাগ করবা। এরপরে তুমি ক্যালকুলেটরে এটার সাথে 15 গুণ আর 115 দিয়ে ভাগ করলে দেখবে এখানে 6,000 টাকা বের হবে। অর্থাৎ তোমার ব্যয় ছিল 6,000 টাকা। তার মানে এই পণ্যের বিক্রয় মূল্য ছিল 40,000 টাকা এবং তার সাথে ব্যাট অ্যাড করা হয়েছে 6,000 টাকা। টোটাল এখানে ব্যাট সহ তাহলে বিক্রয় মূল্য 46,000 টাকা। এখন এই যে প্রতিষ্ঠান যে 6,000 টাকা ব্যাট নিল, এই ব্যাট তো সরকারের প্রাপ্য, অর্থাৎ এটা তো প্রতিষ্ঠানের আয় না, এটা কে নিবে, সরকার। এটা প্রতিষ্ঠান আপাতত রাখছে, এটা সরকারকে দিতে হবে, আর যেটা দিতে হয় সেটা একটা দায়।
তাহলে এই দায়টা এটা কি প্রদেয় ব্যয়, এই ব্যয়টা কি প্রদেয় ব্যয় যেটা দিতে হবে, তাই না? তাহলে এইখানে জাবেদা হবে বিক্রয় হিসাব যেমন ক্রেডিট, এখানে প্রদেয় ব্যয় হিসাবও কি হবে ক্রেডিট, এখানে প্রদেয় ব্যয় হিসাবও কি হবে প্রদেয় ব্যয় হিসাব ক্রেডিট, হিসাব কি হবে ক্রেডিট। এখন বিক্রয় করছি আমি কত হাজার, এখানে বুঝতে পারলাম ভ্যাট ছিল 6,000 আর বাকি 40,000 আমার বিক্রয় মূল্য, তাহলে এখানে তুমি লিখবা 40,000 বিক্রয়ের আর হচ্ছে 6,000 কি ব্যাটের। আর তুমি যে এই 2টা টাকা কিনিছো ওই কাস্টমারের কাছ থেকে, যার কাছে বিক্রি করছো তার থেকে নগদ নিছো, তার জন্য নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, এই 2টা যোগ করেছি 40,000 টাকাই বসবে। এটা আবার একটু আমি রিভাইজ করি, যদি কখনো বলে 15% ভ্যাট সহ পণ্য বিক্রয় করা হলো, জাবেদা নরমাল, পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট, কিন্তু এখানে ভ্যাট সহ বলছে, এখানে ভ্যাট কত আর বিক্রয় মূল্য কত সেটা আগে বুঝতে হবে। তাহলে এটা আমরা আগে ভ্যাটটা যদি বের করি, যত টাকা দেওয়া থাকবে যত পার্সেন্ট বলবে, 15% বললে ওই টাকার সাথে 15 গুণ 100 তত দিয়ে ভাগ, মানে 115 দিয়ে ভাগ করলে আমরা এখানে 6,000 পাচ্ছি, মানে এটা আমার হচ্ছে ভ্যাট। তার মানে এই 46,000 টাকার মধ্যে 6,000 টাকা যদি ভ্যাট হয়, 40,000 টাকা আমার বিক্রয় মূল্য, তাহলে আমরা বিক্রয় হিসাব কি লিখেছি ক্রেডিট। আর যে এই ভ্যাটটা, এই ভ্যাটটা তো সরকারকে দিতে হবে, তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য দায়, যেটা দিতে হবে সেটা প্রতিষ্ঠানের জন্য দায়, তাহলে এটা হবে প্রদেয় ভ্যাট হিসাব ক্রেডিট। আর এই 2টা টাকাই তো আমি কাস্টমার থেকে, অর্থাৎ 46,000 টাকাই কাস্টমার থেকে নগদে নিয়েছি, তার জন্য নগদান হিসাব ডেবিট। আশা করি তোমরা এই লেনদেনটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এর পরবর্তী লেনদেনটা যদি আমরা তাকাই, দেখো কি বলা হয়েছে, যদুর নিকট 5,000 টাকার মাল বিক্রয় করে নগদ 2,000 টাকা পাওয়া। এখন যদুর নিকট 5,000 টাকার মাল বিক্রয় করে নগদ 2,000 টাকা পাওয়া গেল। তুমি জানো মাল বিক্রয় মানেই মাল বা পণ্য বিক্রয় মানেই বিক্রয় হিসাব ক্রেডিট হবে, বুঝতে পারছো, ভালো কথা। বিক্রয় হিসাব কি হবে, বিক্রয় হিসাব কি হবে ক্রেডিট। এখানে কয় হাজার টাকার পণ্য বিক্রি করছে, 5,000 টাকা, এই 5,000 টাকাই তো আয় হয়েছে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে, বসবে 5,000 টাকা, ঠিক আছে। এখন এইখানে টাকা তুমি কিভাবে পাইতেছো, দেখো তুমি নগদে কিন্তু টাকা পাইছো, নগদ সম্পদ তোমার বাড়ছে, কিন্তু কত পাইছো 2,000, 5,000-এর মধ্যে তুমি নগদে পাইছো 2,000, তার জন্য তুমি লিখতেছো নগদান হিসাব কি লিখতেছো ডেবিট। কিন্তু তুমি টাকা কত পাইছো 2,000, তার জন্য নগদে তুমি 2,000 বসাইলা। কিন্তু এই 5,000 টাকা পণ্য বিক্রি করছো, আরো 3,000 টাকা তাহলে কোথায় গেল, আর 3,000 টাকা তোমার বাকি আছে, মানে যদুর কাছে এখনো পাবা। তাহলে বাকিতে বিক্রয় করলে কোন হিসাব ডেবিট হয়, দেনাদার বা প্রাপ্য হিসাব, তার জন্য এখানে আবার দেনাদার হিসাব কি লিখবা, দেনাদার হিসাব ক্রেডিট লিখবা। কত টাকা বাকি ছিল, 3,000 টাকা। বুঝতে পারছো, তুমি 5,000 টাকার পণ্য বিক্রয় করছো, সেখানে নগদ পাইছো 2,000 আর বাকি আছে 3,000, তার জন্য নগদান হিসাব ডেবিট 2,000, দেনাদার হিসাব ক্রেডিট 3,000, আর টোটাল বিক্রয় করছো কত 5,000 টাকা, তার জন্য বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। এর পরের এন্ট্রিটা যদি আমরা দেখি কি বলছে, এখানে দেখো 6 নম্বর বলছে রনির নিকট 20,000 টাকার পণ্য বিক্রয় করে নগদ 10,000 আর 3,000 টাকা চেকে পাওয়া গেল। এখন দেখো তুমি যেহেতু পণ্য বিক্রয় করছো, তুমি কি লিখবা, বিক্রয় হিসাব কি লিখবা, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কয় হাজার টাকা টোটাল পণ্য বিক্রয় করছো, 20,000, তাহলে বিক্রয় হিসাব 20,000 টাকাই তুমি ক্রেডিট বসাবা। এখন তুমি টাকাটা কিভাবে পাইছো, একবার পাইছো তুমি নগদ 10,000 টাকা, তাহলে তুমি যেইভাবে টাকাটা পাইছো, তোমার প্রতিষ্ঠানে যেভাবে টাকাটা আসে সেই হিসাবটা ডেবিট, তাহলে তুমি এখানে কি লিখবা, নগদান হিসাব ডেবিট। কত টাকা পাইছো, 10,000, সুন্দর মতো এখানে 10,000 লিখবা। এরপরে আবার বলছে তুমি কিসে পাইছো, তুমি 10,000 টাকা পাওয়ার পরে 3,000 টাকা এই যে চেকে পাইছো, তাহলে চেকে পাইলে আমরা জানি আমাদের ব্যাংকে টাকা বাড়ে, তার জন্য ব্যাংক হিসাব কি লিখবা, ব্যাংক হিসাবও ডেবিট লিখবা। কত, 3,000 টাকা। ভাই তুমি পণ্য বিক্রয় করছো 20,000 টাকা, 3,000 টাকা পাইছো ব্যাংকে আর নগদে পাইছো 10,000, টোটাল 13,000 পাইছো, তাহলে আর 7,000 টাকা কি, আর 7,000 টাকা রনি এখনো দেয় নাই, মানে এখনো বাকি আছে, তাহলে বাকিতে বিক্রয় করলে কি হয়, দেনাদার হিসাব, তাই না?
দেনাদার হিসাব। তাই চাইলে তুমি এখানে রনির নাম দিতে পারো। দেনাদার কে? রনি। এখনো কত টাকা পাবা? 7,000 টাকা। এখানে 7,000 টাকা লিখবা। ঠিক আছে, দেনাদার হিসাব কি হবে? ডেবিট। তাহলে দেখো তিনটা ডেবিট, 7, 3, 10, 10, 20, আবার ক্রেডিটও 20। ঠিক আছে, তাহলে মনে রাখবা যদি কোনো পণ্য বিক্রয় করার পরে নগদে কিছু পাও, চেকে কিছু পাও, আর যে অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে বাকিতে। তাহলে তিনটা হিসাব ডেবিট হবে, সেটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। আগের অঙ্কে যেখানে দেনাদার লিখছো সেইখানে চাইলে তুমি পাশে যদু লিখতে পারো। এরপরে এন্ট্রিটা দেখি, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে এন্ট্রিটা দেখি, এরপরে কি বলছে, এই দুইটা একটু ব্যতিক্রম। এই দুইটা কি একটু ব্যতিক্রম। এখন শিখছো তুমি পণ্য বা মাল। মনে রাখবা কি, পণ্য বা মাল বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট হয়, কিন্তু পণ্য বা মাল বাদে যদি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করা হয়, ওই স্থায়ী সম্পদের নাম হিসাবে ক্রেডিট হবে। ঠিক আছে, এতক্ষণ শিখছো কি পণ্য বা মাল, শুধু মাথায় রাখবা পণ্য বা মাল বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে, কিন্তু অন্য অন্য জিনিস মানে স্থায়ী সম্পত্তির মধ্যে কি থাকতে পারে, আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা, এই সকল জিনিস বিক্রয় করলে ওই নামে ক্রেডিট করতে হবে। যেমন এখানে দেখো কি বলেছে, পুরাতন আসবাবপত্র, পুরাতন আসবাবপত্র, ঠিক আছে, বিক্রয় 15,000 টাকা। তুমি যে প্রতিষ্ঠানের সম্পদ আসবাবপত্র ছিল না পুরানো, সেটা বিক্রয় করছো 15,000 টাকা। তাহলে এইখানে কি বিক্রয় হিসাব ক্রেডিট লিখবা? না, আমি কি বলছি, যেই সম্পত্তি বিক্রি করবা সেই হিসাব ক্রেডিট হবে। তাহলে এখানে ক্রেডিট হবে কি? আসবাবপত্র হিসাব ক্রেডিট। মনে থাকবে এন্ডের জন্য ক্রেডিট হবে কি? আসবাবপত্র হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব কি হবে? ক্রেডিট। আসবাবপত্র হিসাব ক্রেডিট কত? 15,000 টাকাই লিখবা। আর এই টাকাটা তুমি কিভাবে পাচ্ছ? আসবাবপত্র বিক্রি করার পরে নগদে। তার জন্য এখানে ডেবিট হবে, আবার নগদান হিসাব ডেবিট। এইখানেও তোমার কত হবে? 15,000 টাকা। বুঝতে পারছো? আশা করি এটাও বুঝতে পেরেছো। এরপরে কি হইতে পারে দেখো, আরেকটা ব্যতিক্রম জিনিস কি হইতে পারে দেখো, এইখানে বলছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করে মালিকের ব্যাংকে জমা দেওয়া হলো। ধরো তোমার 5,000 টাকাই জমা দেওয়া হলো, ঠিক আছে। এখন পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করছো, পুরাতন কি যন্ত্রপাতি, সেটা কি সম্পদ? এটা পণ্য আর মাল না যে তুমি বিক্রয় হিসাব ক্রেডিট করে দিবা, বিক্রয় পাইয়ে বিক্রয় হিসাব না, এটা কি যন্ত্রপাতি। তার জন্য ক্রেডিট কি হবে? যন্ত্রপাতি হিসাব ক্রেডিট হবে। তাহলে এখানে তুমি আগে লিখলা যন্ত্রপাতি হিসাব ক্রেডিট 5,000। এখন কি বলছে, তোমার এইটা বিক্রয় করার পরে যে টাকাটা সেটা মালিকের ব্যাংকে জমা দিছো, তার মানে তুমি প্রতিষ্ঠানে টাকাটা পাই না, এটা প্রতিষ্ঠানের টাকাটা মালিক নিয়ে গেছে, মানে এটা উত্তোলন হয়েছে। আর উত্তোলন হলে এর আগের ভিডিওতে কি শিখেছিলাম? উত্তোলন হিসাব ডেবিট। আসবাবপত্র বিক্রি হয়েছে, আসবাবপত্র কমছে, ঠিক আছে, তার জন্য আসবাবপত্র যন্ত্রপাতি কমছে, যন্ত্রপাতি বিক্রি করছে, যন্ত্রপাতি কমছে, তার জন্য যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, কিন্তু টাকাটা কে নিচ্ছে? মালিক, তার জন্য এটা উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব কি হবে? ডেবিট। টাকা কত হবে? 5,000ই হবে, ঠিক আছে, 5,000ই হবে। তো আশা করি পণ্য বা মাল বিক্রয় করলে বিক্রয় হিসাব যে ক্রেডিট হয় আর কোন কোন হিসাব যে ডেবিট হবে সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং লাস্টে যে দুইটা এন্ট্রি ব্যতিক্রম ছিল সেটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। এরপর আমি পর্ব 6 নিয়ে আসব, সেখানে বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা আর হয়তো ক্রয় সংক্রান্ত জাবেদা নিয়েও আলোচনা করব। সবাই নেক্সট ভিডিও দেখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।